এখানে -2 কথা যারা বলে এগুলো তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি, ওই আশা জীবনে পূরণ হবে না। খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে ঘিরে -2 ফর্মুলার চিন্তা অবান্তর বললেন খসরু। নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার পথ অভিমত রাজনীতিবিদ ও বিশ্লেষকের। যাদের জনম্যান্ডেট আছে, পপুলার একটা ভার্ডিক্ট আছে, সুতরাং সে কারণের জন্য নির্বাচনের প্রশ্ন আছে। এটা কোনো নতুন কোনো প্রশ্ন না। দ্রুত গতিতে সংস্কার প্রদান করে যেগুলি প্রয়োজন করে একটা নির্বাচনমুখী হওয়া, নির্বাচন দেওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনাম এছাড়াও থাকছে জুলাই ঘোষণাপত্রে খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ। ভোলায় সার্জিস, 24-এর গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান। ওসি শাহ আলমকে ধরতে পুলিশের রেড অ্যালার্ট, থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, 3 দিনের আলটিমেটাম। শরীয়তপুরে থানায় ওসির মৃত্যু ঘিরে ধূম্রজাল, রহস্য উদ্ঘাটনের দাবি। ব্যক্তিগত আক্রোশে নেত্রকোনায় এসআই শফিকুল খুন, ধারণা পুলিশের। এখনো স্বস্তি ফেরেনি চাল মুরগির বাজারে। দেশ জুড়েই সবজির দামে খুশি ক্রেতারা, ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনছে কৃষক। লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ছে হলিউড, মৃত্যু বেড়ে 10। তীব্র বাতাসে আরও ছড়ানোর শঙ্কা থাকলেও কেউ কেউ ব্যস্ত লুটপাটে। অভিমত নান্নুর। নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশ যাত্রা কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে থাকে তবে সেই আশা কখনোই পূরণ হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম জানান, জামাতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি। আহ্বান জানিয়েছেন বিভ্রান্তি সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনকে বিদায় জানানো নেতাকর্মীদের নিয়ে শুক্রবার জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে কেউ কেউ রাজনীতিতে নতুন তথ্য আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, নতুন করে যারা -2 এর স্বপ্ন দেখছেন তা অবান্তর। এখানে -2 কথা যারা বলে এগুলো তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি, ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। এদিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সকালে সমমনা জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটি। পরে জামায়াত বিএনপি সম্পর্ক নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করবো আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই কিছু। ধন্যবাদ। অন্যদিকে বিকেলে মহানগর উত্তর বিএনপির আয়োজনে মিরপুর পূরবী সিটি ক্লাব মাঠে জিয়াউর রহমান আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনীতে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার অন্যান্য প্রতিষ্ঠানের মতো দেশের ক্রীড়াঙ্গনকেও ধ্বংস করে দিয়েছে। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছিল, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সেই সুযোগ পায়। পরে মহানগর উত্তরের 26টি থানা নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন বিএনপি মহাসচিব। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দ্রুত নির্বাচনের দাবি তুলে রাজনৈতিক দলগুলো কি মাঠে বিতর্ক তৈরি করছে? বিষয়টি নাকচ করেছেন রাজনৈতিক নেতারা। বলছেন, রাষ্ট্র পরিচালনায় হোঁচট খাচ্ছে অন্তর্বর্তী সরকার, তাই জনগণই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার চাপ তৈরি করছে।
বিশ্লেষকরা মনে করেন ভোটের যৌক্তিক দাবি পূরণে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করা প্রয়োজন। পাশাপাশি সবাইকেই হতে হবে সহনশীল। মুরসালিন হক জুনাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাতের আধারে ব্যালটে সিল, বিনা ভোট আর ডামি নির্বাচন গেল ১.৫ দশকের ৩ সংসদ নির্বাচনের পরিচয় এমনই। দীর্ঘ সময় ধরে ক্ষমতার স্বাদ থেকে দূরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এখন বদলেছে দৃশ্যপট, দলগুলো তাই নির্বাচনের জন্য উন্মুখ। রাষ্ট্রের আসল মালিক সাধারণ মানুষ, তাদেরও একটি সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ইচ্ছা। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণ প্রজন্মের কাছে রাষ্ট্রযন্ত্রের সংস্কারই মূল বিবেচনা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি দ্রুত ভোটের দাবি তুলে তরুণদের মুখোমুখি দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো? রাষ্ট্র পরিচালনা করবে আলটিমেটলি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, যাদের ম্যান্ডেট আছে, পপুলার একটা ভার্ডিক্ট আছে। সুতরাং সে কারণের জন্য নির্বাচনের প্রশ্ন আছে। এটা কোনো নতুন কোনো প্রশ্ন না। রাজনৈতিক দলগুলো একেবারেই কোনো তাড়াহুড়ো করছে না। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তারপর বাজার মনিটরিং ঠিক মতো হচ্ছে না। সুতরাং এই সব জিনিসের উপরে ফোকাস না হয়ে বিভিন্ন রিফর্মের কথা বলা হয়েছে। রিফর্ম তো করবে জনগণের প্রতিনিধিরা। 2025 সালের সম্প্রতি নির্বাচনের একটি সম্ভাব্য সময় জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা মনে করেন এটি দলগুলোকে শান্ত করার প্রয়াস হতে পারে। সকল জল্পনা কল্পনার অবসান হতে পারে খুব সহজেই যদি সরকার একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও বুঝতে হবে যে সব সংস্কার কিন্তু এই নির্বাচনের আগে করা সম্ভব হবে না। দ্রুত গতিতে সংস্কার প্রদান করে, যেগুলি প্রয়োজন করে একটা নির্বাচনমুখী হওয়া, নির্বাচন দেওয়া। উনি যতটুকু করে তাড়াতাড়ি বিদায় নিতে পারে ততই ভালো হবে। ভোট আয়োজনে বড় ভূমিকা থাকে মাঠ পর্যায়ে কর্মরতদের, তাই মনোযোগ দিতে হবে এদিকেও, বলছেন এই নির্বাচন বিশ্লেষক। মূল কাজটা হচ্ছে আমাদের জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পরিবর্তন আনা এবং সেখানে সংস্কার করা। তো সেই সংস্কারটা করা খুবই গুরুত্বপূর্ণ। বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা মনে করেন এর মধ্য দিয়ে ভোটের পথে আরেকটি ধাপ এগিয়েছে নির্বাচন কমিশন। গণতন্ত্রের মাত্রা পরিমাপের সবচেয়ে বড় মাধ্যম নির্বাচন। জনতার রায় গ্রহণ নাকি সংস্কার, বর্তমানের এমন দ্বান্দ্বিক অবস্থা নিরসনে সব পক্ষকে কিছুটা ছাড় দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। আর নির্বাচনী সমীকরণে সকলকে একত্রিত করার দায়িত্ব বর্তাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে সরকার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দাবির সপক্ষে জনমত তৈরিতে ঢাকা সহ সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে সংগঠন দুটি। রাজধানীর কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তিনি। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর যে আমাদের অভ্যুত্থান, প্রত্যেকটা জিনিসের আকাঙ্ক্ষাকে ধারণ করতেই আমাদের নতুন সংবিধান প্রয়োজন। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা খেয়াল করিনি। আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে ১৫ জানুয়ারির মধ্যেই ঘোষণাপত্র জারি করা হয় এবং এই জন্য যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সাথে বসা প্রয়োজন, পক্ষগুলোর সাথে বসা প্রয়োজন, সেই কার্যক্রম যেন দৃশ্যমান হয়। অন্যদিকে লিফলেট বিতরণের মাধ্যমে ভোলাই গণসংযোগে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। জেলার ইলিশ ফোয়ারা চত্বরের পথসভায় বলেন, ঘোষণাপত্রে শেখ হাসিনার বিচারের দাবিসহ সব শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা থাকতে হবে। বলেন,
যাদের নির্দেশে এত মানুষ খুন হয়েছে তাদের শাস্তির বিষয়টিও ঘোষণাপত্রে থাকতে হবে। এছাড়া বরিশাল সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমাগারে জুলাইয়ে নিহত 6টি অশনাক্ত মরদেহের সন্ধান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং উপর থেকে নিচে পড়ে 1 জনের মৃত্যু হয়েছে উল্লেখ করা হয়েছে। 6টি মরদেহ অভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানিয়েছেন গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। বিকেলে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে। আমরা গণঅভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি, উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার 01621324187। 3 দিনের মধ্যে পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তার না হলে উত্তরাকে অচল করা হবে বলে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবিতে উত্তরা পূর্ব থানার সামনে দিনভর বিক্ষোভ করেছে তারা। এদিকে পলাতক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে এক এএসআই ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। জুলাই আন্দোলনের হটস্পট উত্তরা পূর্ব থানা এলাকায় শুক্রবার দুপুরে আবার জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে ওঠেন তারা। পুলিশ বাধা উপেক্ষা করে ফ্যাসিবাদের দোসরকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কারের দাবি জানান বিক্ষুব্ধরা। পুলিশ যারা পালিয়েছে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করবে এবং আইনের আওতায় নিয়ে আসবে। স্লোগান বিক্ষোভে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুদ। বলেন, শত শত ছাত্র জনতা হত্যায় জড়িত শাহ আলমকে দ্রুত গ্রেপ্তার করা না হলে উত্তরা অচল করে দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই থানার ওসি রুম থেকে যে পালিয়েছে, ওসি থাকা অবস্থায় এটা সঠিক তদন্ত হবে বলে আমার মনে হয় না। এটা মূলত হচ্ছে বাচ্চাদেরকে মোয়া দেখানোর খেলা করতেছেন আপনারা। এ ঘটনায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভ স্থগিতের আহ্বান জানান উত্তরার ডিসি রৌনক জাহান। আমরা যদি মুখোমুখি দাঁড়াই তাহলে কি হবে? ভেন্টিলেশন, আমাদের মনের মাঝে কি আছে আমরা জানতে পারবো। আমরা এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের কোনো দূরত্ব চাই না। আমরা চাই নাগরিকদের মনের মাঝে কি আছে সেটা জানুক, আর আমাদের মনের মাঝে কি আছে আমরা যেন জানি। আমরা জানি যে আগে এই গ্যাপ তৈরি হয়েছিল বলেই কিন্তু সেই আগস্ট বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়েছিল। আমরা আবার চাই না সেই দিন আবার ফিরে আসুক। শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি তিনি। বুধবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানায় আনার পর বৃহস্পতিবার সকালে পালিয়ে যায় শাহ আলম। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয় এক এএসআইকে। পরে বিকেলে বরখাস্ত করা হয় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শত শত ছাত্র জনতা নিহত হয় উত্তরায়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নেত্রকোনা শরীয়তপুরে 2 পুলিশ কর্মকর্তা, কলেজ শিক্ষক সহ 3 হত্যাকাণ্ডে দেখা দিয়েছে ধূম্রজাল। কে বা কারা কি আক্রোশে তাদের হত্যা করেছে তা খোলাসা করতে পারছে না পুলিশও। তবে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি স্বজন এলাকাবাসীর। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পানমহল এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঢৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের হাতে পায়ে উপর্যুপুরি কোপাচ্ছেন। ঝরঝর করে পড়ছে রক্ত। বাঁচার আকুতি জানালেও গলছে না পাষণ্ড সন্ত্রাসীদের হৃদয়। স্থানীয়রা জানায়, গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যান হাসপাতালে। ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর মারা যান ওই পুলিশ কর্মকর্তা। এমন নির্মম হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না স্বজনরা। আমি এই ঘটনার দৃষ্টান্ত বিচার চাই, আর কেউ এতিম না হয়। এই অল্প সময়ের মধ্যে এইসব ঘটনা আমাদের জেলাবাসীর মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। আমার একাধিক টিম আসামিদেরকে গ্রেপ্তারের জন্য, শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা থানা ভবনের নিজ শয়নকক্ষ থেকে আরেক ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়েও দেখা দিয়েছে ধূম্রজাল। স্বজনরা বলছে পারিবারিক কোনো কলহ ছিল না তার, তবে পুলিশ বলছে মানসিক অবসাদগ্রস্ত থেকে আত্মহত্যা। উনি দীর্ঘদিন ডিপ্রেশনের ওষুধ খেতেন, এটা আমরা ওনার শয়নকক্ষ থেকে এটা আমরা পেয়েছি। আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। উনি একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল, এই কথা এখান থেকে শুনলাম। ওনারাও কিছু অনুমান করতে পারতেছে না, তবে ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না। কিন্তু একজন পুলিশ কর্মকর্তার উপর এতটা আক্রোশী বা কেন? ঘটনার তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জাজিরার স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অগ্রযাত্রা চীনকে পাশে চায় নতুন বাংলাদেশ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শুক্রবার সকালে চীন দূতাবাসের আয়োজনে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে চীনা নববর্ষ উৎসব মন্দির মেলায় উপস্থিত থেকে কথা বলেন তিনি। এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন এই বছর বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী। নতুন বছরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েও বলেন তিনি। এ সময় মাজার বা বাউল সঙ্গীত, কাওয়ালি গানের উপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে, এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন, আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এমবেসির সঙ্গে কাজ করছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আরও বাড়বে। দেশি বিদেশি বন্ধু শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলো দৈনিক কালের কণ্ঠ। 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কালের কণ্ঠ কার্যালয়ে ছিল সুধীজনদের ভিড়। তাদের প্রত্যাশা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের অধিকারের কথা বলবে কালের কণ্ঠ। সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কথা বলেন কালের কণ্ঠ ও নিউজ 24 টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী। দেশের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের কাজ করার আহ্বান জানান পত্রিকাটির সম্পাদক কবি হাসান হাফিজ। শুভেচ্ছা জানাতে বসুন্ধরা আবাসিক এলাকার কালের কণ্ঠ কার্যালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার ও চীন দূতাবাসের প্রতিনিধিরা। শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও। We have a glorious history of our engagement in the past, our association with each other, and I think we need media outlets, newspapers like Color Kanto, to remind people of that and play a constructive role. I feel great. First of all, let's congratulate the 50th anniversary for the Color Kanto. It is one of the most, the famous, popular Pakistani news outlet, and it represents, the name means voice of age. At this the moment, this outlet represents the voice of Bangladeshi people. 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতার সমাগম ছিল চোখে পড়ার মতো। ছুটির দিনে যেন প্রাণ ফিরে পেয়েছে মেলা প্রাঙ্গণ। আসবাবপত্র এবং ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে ছিল সবচেয়ে বেশি ক্রেতা উপস্থিতি। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘরের শোভা বাড়ানোর আসবাবপত্র বিক্রির স্টলগুলোতে সাদামাটা থেকে বাহারি রং ও নকশার অভিজাত আসবাবপত্র ক্রেতাদের নজর কাড়ে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে কাঠ, স্টিল, অ্যালুমিনিয়াম সহ নানা উপকরণে তৈরি ফার্নিচার বা আসবাবপত্র শিল্পের অভ্যন্তরীণ বাজার এখন 30,000 কোটি টাকা। তাই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও দেখা মিলেছে বাহারি আসবাবপত্রের। ক্রেতা আকর্ষণে দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়ও। ক্রেতা সমাগম প্রথম দিকে খুব কম ছিল, এখন দিন বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম ভালোই হচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি, সামনে আরও ভালো সাড়া পাবো বলে আশা করছি। সোফা এগুলো আমরা নতুন নিয়ে আসছি, আর স্পেশালি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা অ্যান্টিক কালারটা নিয়ে আসছি। কাস্টমারের ডিমান্ড ছিল, ভিজিটার এসে দেখে যাচ্ছে এবং সিলেক্ট করে যাচ্ছে, পরবর্তীতে এরা বিল করবে আর কি। প্রদর্শনীর দ্বিতীয় শুক্রবারের চিত্র এটি। সাপ্তাহিক ছুটির এই দিনে গত 9 দিনের তুলনায় বেশি ক্রেতা সমাগম হয়েছে। সবচেয়ে বেশি ক্রেতা উপস্থিতি ছিল আসবাবপত্রের দোকানগুলোতেই। বেশ অনেক প্রোডাক্টের মূল্য ছাড় আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের শৌখিন পণ্য আসছে, যেগুলোর মধ্যে থেকে বাছাই করে
চুজ করে কেনা সম্ভব অনেক কিছুই। আজকে দেখলাম মেলাতে ওদের এই ডিজাইনটা সুন্দর, মানে নতুন আসছে সবকিছু। এটা দেখছি আর কি, আমার ছেলেরও পছন্দ, হয়তো এটা নিব আমি। ফার্নিচারগুলো অনেকটাই সুন্দর, অনেকগুলোই মজবুত, পারফেক্ট। যতগুলো প্রোডাক্ট দেখেছি খুবই ভালো। এছাড়াও ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সর্বাধুনিক টিভি ফ্রিজের প্রতি বেশি ঝুঁকছেন ক্রেতারা। গত 9 দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থী এসেছে প্রায় 3.5 লাখ। 3,25,000 টিকিটের মধ্যে প্রায় 70% টিকিট কাটা হয়েছে অনলাইনে। যত দিন বাড়বে ক্রেতা দর্শনার্থী আরও বাড়ার আশা বিক্রেতাদের। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, ছুটির দিনে বাণিজ্য মেলার সেখানে কেমন জমে উঠেছে কেনাবেচা আমরা জানবো এবং জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌরিন। মৌ, এর আগের সংবাদে আপনার সাথে যখন যুক্ত হয়েছিলাম আপনি বিকেলের দিকে তখন বলেছিলেন যে বাণিজ্য মেলা ছুটির দিনে বেশ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। তো এখন তো সন্ধ্যা, এই সময় ভিড় কি আরো বেড়েছে নাকি কমেছে আমাদের জানাবেন, এবং বেচাকেনা কেমন জমে উঠেছে সেটিও জানাবেন। সারা 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার এটি দ্বিতীয় শুক্রবার এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে অনেক ক্রেতা সমাগম এবং বাণিজ্য মেলা প্রাণ ফিরে পেয়েছে নিজের। আসলে ক্রেতামুখর বাণিজ্য মেলা প্রাঙ্গণ, যদিও সন্ধ্যা হয়ে আসছে, বাণিজ্য মেলার মূল ফটক বন্ধ হয়ে যাবে রাত 10টায়। তাই হচ্ছে বিকেল থেকে ক্রেতা সমাগম বাড়লেও এখন সবাই আসলে কিছু না কিছু কিনে গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং শুক্রবার দিনটায় আসলে বেচা বিক্রি এতটাই ভালো হয়েছে, বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে অন্যান্য দিনের থেকে, গত 9 দিনের থেকে এবারের ক্রেতা সমাগম কিন্তু চোখে পড়ার মতো। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে উপচে পড়া ভিড়, পা ফেলার জায়গা নেই বাণিজ্য মেলায় এবং প্রত্যেক স্টলের মানুষ কিন্তু এসেছেন, বিভিন্ন বয়সের মানুষ এসেছেন এবং প্রত্যেকটি স্টলেই কিন্তু চোখে পড়ার মতো ভিড়। এবং এই বছর বাণিজ্য মেলায় গত 9 দিনে 3,25,000 মানুষ এসেছেন এই বাণিজ্য মেলায়, যেটি আজকের পর হয়তোবা 4 লাখে পদার্পণ করবে। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বাণিজ্য মেলা ক্রেতা মুখর থাকে। এর মধ্যেই কিন্তু ক্রেতা আসছেন, যাচ্ছেন এবং বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন। এবং গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে মেলা শুরু হওয়ার কারণে ব্যবসায়ী যে ভাটা পড়েছিল, এই বছর তা পড়বে না বলে মন্তব্য করছেন বিক্রেতারা। এবং এছাড়াও যে যারা টিকিট কাটছেন, এই বছর প্রথম অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে এবং 70% মানুষই কিন্তু অনলাইনে টিকিট কেটেছেন। সারা, এই ছিল এখান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিককে সরানোর কথা ভাবছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন খবর বেরিয়েছে দেশটির দৈনিক দ্য টাইমসে। এতে বলা হচ্ছে নতুন কাউকে দায়িত্ব দিতে সংক্ষিপ্ত তালিকা হচ্ছে। তবে বিষয়টি অস্বীকার করছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করে দ্য টাইমস। সংবাদ মাধ্যমটির আগের একটি প্রতিবেদনের দাবি, লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের একটি ফ্ল্যাট রয়েছে। 2004 সালে এই ফ্ল্যাট আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিলেন তিনি। ওই ব্যবসায়ী আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের ঘনিষ্ঠ। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে প্রকল্পে অনিয়মের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। সার্বিক বিবেচনায় তাকে সরানোর চাপে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। শীতকালীন সবজি চিরন্তন বাংলার মুখরোচক খাদ্যপণ্য। যদিও সব পণ্যের দামে বছরের পর বছর কৃষক এবং ভোক্তা পর্যায়ে বড় ধরনের তারতম্য ঘটে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল আছে। তবে চাল এবং মুরগির বাজারের উত্তাপ কমেনি এখনো। রাজধানীর পাশে সাভারের বনগাঁ। সারা দেশের মতো এখানেও উৎপাদন হয়েছে শীতকালীন সবজি ফুলকপি, কিন্তু দাম নিয়ে হতাশ কৃষক। ধরেন এক একটা কপিতে খরচই আছে 13 টাকা, আমরা ব্যস্ত আছি 5 টাকা 6 টাকা, অনেক দামে কিনছি কিন্তু এখন বুঝতে পারতেছি না, খুব সমস্যার মধ্যে আমরা আছি। ঠিক বিপরীত চিত্র রাজধানীর কারওয়ান বাজারে। কেজিতে নয়, এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে কমপক্ষে 10 গুণ বেশি দামে। এক পিস কপি 10 টাকা ভাড়া পড়ে, তো যদি 3 টাকা কিনে হয় 13 টাকা, তারা যদি 2-3 টাকা 5 টাকা লাভ করে তাহলে মনে করি 17-18 টাকা। মধ্যস্বত্বভোগী যারা আছে ওনারা যদি একটু কমায় কৃষকদের বুদ্ধিটিয়া করে তাহলে আমাদের সবার জন্য ব্যালেন্স হবে আর কি। সার্বিকভাবে সবজির বাজার স্থিতিশীল আছে, যদিও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তা ও ব্যবসায়ীদের। সবকিছু সরবরাহ আছে, ইনশাল্লাহ দামও কম আছে। টমেটো 70-60 টাকা কেজি। কেন তো সব জায়গায় সবজি আছে অনেক, এর লেগে সবজির দাম কম। এদিকে 2 সপ্তাহ যাবৎ অস্থির চালের বাজার। সবচেয়ে কম দামি চালেরই দাম বেড়েছে 10 টাকা।
প্রায় 20-25 দিন ধরে প্রতিটা চাইলে 8 থেকে 10 টাকা বেশি। বড় বড় মেয়েরা যারা আছে তারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়াইছে। আলু ও পেঁয়াজের কারবারিরা বলছেন সরকারের পদক্ষেপ নয়, পর্যাপ্ত সরবরাহের কারণে কমেছে পণ্য দুটির দাম। বীজটা এখন বর্তমান 45 থেকে 48-47 আমাদের দেশে মাল আমদানি আছে, ঠিক আছে, ইন্ডিয়ান এখন না হলেও চলবো। নতুন আলু বর্তমান বিক্রি হইতেছে আপনার 22 টাকা 23 টাকা। এখন সিজনে কমবেই। শুক্রবার মাছের বাজার দাম বিবেচনায় খুব বেশি উত্তাপ ছড়ায়নি, তবে শীত মৌসুমে নানাবিধ সামাজিক আয়োজনের প্রভাব আছে মুরগির বাজারে। পাকিস্তানি চলতেছে 340 থেকে 350 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা। পিকনিকে যাইতেছে, বিয়ে শাদি, এই কারণে শীতের ইকের কারণে খামারে মালের ক্রাইসিস, যার কারণে একটু দামটা বাড়ছে। রুই মাছ আছে 320 টাকা 2 কেজি প্লাস। আজকের বাজার আমার কাছে মনে হচ্ছে যে রিজনেবল। শীতের তীব্রতায় বাজার সরগরম হতে প্রতিদিনই বেশ কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। শুধুমাত্র নির্দিষ্ট মৌসুমের সুফল নয়, সারা বছর বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে সরকারকে সার্বিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বিপিএল এ বাউন্ডারি ছোট হওয়ায় আন্তর্জাতিক ম্যাচে ভুগতে হবে বাংলাদেশি ব্যাটারদের, এমন মন্তব্য করেছেন বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। বিপিএল চট্টগ্রাম ও ঢাকায় ফিরতি পর্বে আন্তর্জাতিক মান বজায় রেখে বাউন্ডারি লাইন নির্ধারণ করার পরামর্শও দিলেন সাবেক এই নির্বাচক। এছাড়া রংপুর রাইডার্সের পারফরমেন্সে মুগ্ধ তিনি। 4-6-এর ঝড় বইছে চলমান বিপিএলে, কিন্তু 4-6-এর পেছনে রয়েছে ছোট বাউন্ডারির সহজ সুযোগ। বিপিএলের 15তম ম্যাচের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 256টি ছক্কা এবং 416টি ফোর হাঁকিয়েছে ক্রিকেটাররা। প্রশ্ন উঠেছে, এই ছোট বাউন্ডারির অভ্যাস কি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের বিপদে ফেলবে? সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে ছোট বাউন্ডারি ব্যাটারদের জন্য ক্ষতির কারণ হতে পারে। জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তাই এখন থেকেই ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। ছোট বাউন্ডারিতে কেন খেলা হচ্ছে, এটা কিন্তু একদিক দিয়ে কিন্তু আপনি হয়তো বাইরে যারা খেলা দেখছে ওদের জন্য ভালো, 4-6 বেশি হচ্ছে, 6 বেশি হচ্ছে, সেই হিসাবে কিন্তু আবার অন্য দিক দিয়ে আপনি যখন ইন্টারন্যাশনাল ভেন্যুগুলিতে যাবেন তখন কিন্তু এত ছোট বাউন্ডারি পাবেন। তো এটা কিন্তু যেহেতু সিলেট স্টেডিয়াম তো যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট এরিয়া আছে যে বাউন্ডারি লাইনটা স্ট্যান্ডার্ডভাবে খেলানোর জন্য। তো আমার মনে হয় এটা সামনের ম্যাচগুলিতে দেখা উচিত। এটা কিন্তু টেকনিক্যাল পয়েন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্ট্যান্ডার্ড মার্ক মেনটেন করা। এদিকে ঢাকার পর সিলেটেও রংপুর রাইডার্সের পারফরমেন্সে মুগ্ধ মিনহাজুল আবেদিন। রংপুর রাইডার্সের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ওদের বোলিং। ওদের বোলিং কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রিতভাবে ওরা বোলিং করতেছে এবং একটা সময় দেখা যায় ওদের পাওয়ার প্লেতে অনেক রান দিচ্ছে, কিন্তু মাঝখানে যখন 7 ওভার থেকে আপনার 15 ওভার পর্যন্ত চলে ওরা কিন্তু একদম পুরো টাইট করে ফেলেন এবং কিছু উইকেট কিন্তু তুলে নেয়। তো তখনই কিন্তু যে কোনো দলকে কিন্তু চাপে ফেলে দিচ্ছে। বিপিএল এর সিলেট পর্ব শেষের পথে, ব্যাটারদের জয় জয়কারের মাঝে দেখা গেছে বোলারদের চোখ রাঙানি। নান্নু বলছেন চট্টগ্রামেও জমে উঠবে ব্যাট বলের লড়াই। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আইপিএলকে বিশ্বমানের টুর্নামেন্ট আখ্যা দিলেন ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স সেলস। দেশ ছাড়ার আগে বিপিএল নিয়েও জানিয়ে গেলেন নিজের অভিজ্ঞতা। আজিজুল তামিম নাহিদ রানাদের খেলা দেখে মুগ্ধ তিনি। রংপুরের আতিথেয়তায় মুগ্ধ করেছে তাকে, তবে মাঠে তামিম ইকবালের আচরণে হতবাক হেলস। সিলেটে হেলসের সাথে কথা বলেছেন শুভ দেবনাথ, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। টি-20 জামানায় পাওয়ার হিটার অ্যালেক্স হেলসের চাহিদা সব টুর্নামেন্টে, কখনো বিপিএল, কখনো পিএসএল, আবার কখনো আইপিএল। সব জায়গায় খেলার অভিজ্ঞতা আছে এই টি-20 ফেরিওয়ালার। বিপিএল এর পাট চুকিয়ে এখন তার যাত্রা আইএল টি-20। জানিয়ে গেলেন আইপিএল এর বিশ্বমানের টুর্নামেন্ট, সাথে নিজের অভিজ্ঞতা। পিএসএল এ বেশ কিছু এক্সপ্রেস পেসার দেখেছি, সেখানে হাই স্কোরিং ম্যাচ হয়। বিপিএল এ স্পিনারদের আধিপত্য থাকে, তবে এবার কিছু হাই স্কোরিং ম্যাচ হয়েছে। আর আইপিএল তো বিশ্বমানের টুর্নামেন্ট, সেখানে খেলতে পারা সৌভাগ্যের। বিপিএল এ সোহানের মাঠ পরিচালনা মুগ্ধ করেছে এই ইংলিশ ক্রিকেটারকে। 10 দিনের বিপিএল যাত্রায় তার নজর কেড়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটার। ক্যাপ্টেন হিসেবে সোহান দারুণ, ও শুধু বিপিএল নয়, জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার যোগ্য। আর আজিজুল তামিম নাহিদ রানারা বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। বরিশালের বিপক্ষে ম্যাচে তামিম ইকবালের সাথে বাহাস নিয়েও মুখ খোলেন।
It was a shame. He got very personal with me. তামিম ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেছেন, সেটা খুবই লজ্জার, যা আমি কখনোই আশা করিনি। তামিম বেশ অভিজ্ঞ, তার এসব বোঝা উচিত। সব দলের খেলোয়াড়দের সম্মান দেওয়া উচিত। It's a real shame, but yeah, that's the way it goes. দেশ চলার আগে রংপুরকে আগাম অভিনন্দন জানিয়ে গেলেন। Joy Lorai, and I can say Morobi. Morobi, that's it. শুভদেবনাথ, নিউজ 24, সিলেট। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপিফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 MBPS পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।